বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে যাচ্ছেন। বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ, নানা দেশের পারস্পরিক প্রতিযোগিতা আর জাতীয় স্বার্থের টানাপোড়েনের মধ্যেই এটি তার জন্য এক বড় মঞ্চ। মালয়েশিয়া ও চীনে তার এই সফর থেকে পরিষ্কার বোঝা যাবে বর্তমান নতুন সরকারের বিশ্বের দরবারে বাংলাদেশকে আসলে কিভাবে তুলে ধরতে চায়। দর্শক, এই মুহূর্তে আমরা দীপ্ত টিভির যে নিয়মিত আয়োজন মিনিস্টার স্মার্ট এসিনি বিদ্যুৎ দেশভাবনায় রয়েছি। দেশভাবনার আজকের আয়োজন আমরা ঠিক করেছি প্রধানমন্ত্রীর বিদেশ সফর। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাকে দুজন আজ সময় দিয়েছেন অধ্যাপক ডক্টর শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, মূল্যবান সময় দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন মাসুদ করিম, সিনিয়র সাংবাদিক। মাসুদ করিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মাসুদ করিম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সরকার গঠনের পরে বেশ খানিকটা সময়, 3 মাসের বেশি সময় হয়েছে প্রধানমন্ত্রীর প্রথম সফর মালয়েশিয়া ও চীনে। আপনি সামগ্রিকভাবে কীভাবে মূল্যায়ন করবেন? যদিও এই মুহূর্তে যখন আমরা অনুষ্ঠানটি করছি তখন তিনি মালয়েশিয়াতে পৌঁছেও গেছেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী এই প্রথম সফরটা কোন দেশে যাবেন এটা নিয়ে তো বেশ রাজনৈতিক অঙ্গনে, কূটনৈতিক অঙ্গনে খুব আলাপ আলোচনা ছিল। বিশেষ করে আমাদের যে রাইভারালি মানে যাদের রয়েছে জিও পলিটিক্যাল, তাদের প্রত্যেকটা দেশেই আশা করেছিল যে তাদের দেশে যাবেন এবং অনেকগুলি ইনভাইটেশন প্রাইম মিনিস্টারকে দেওয়া। পার্টিকুলারলি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন এবং চাইনিজ প্রাইম মিনিস্টারের আমন্ত্রণে শেষ পর্যন্ত উনি চায়না গিয়েছেন, চায়নার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু চায়নার আগে উনি চায়নাকে প্রথম সফর বলা যাচ্ছে না, বলতে হবে মালয়েশিয়ায় প্রথম সফর বাংলাদেশের। মালয়েশিয়ায় প্রথম সফর, মালয়েশিয়া আমাদের দেশের জন্য খুব একটা ইম্পর্টেন্ট দেশ, কারণ এটার মধ্যে আমাদের প্রচুর মানব সম্পদ আছেন যারা এখানে কর্মরত এবং আমাদের রেমিটেন্সের, আমাদের যে প্রধান মানে শ্রমবাজার, তার এটা একটা অন্যতম প্রধান শ্রমবাজার। যদি আপনি সৌদি আরব কিংবা ইউএই বাদ দেন, তারপরে মালয়েশিয়াতেই সবচেয়ে বেশি কর্মী আমাদের দেশ থেকে যায়। তো সেটার একটা গুরুত্ব রয়েছে এবং এই মার্কেটটা এই মুহূর্তে বন্ধ আছে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ আইনে বিদেশি শ্রমিক কোনো একটা দেশ থেকে 15%-এর বেশি তারা নেয় না তাদের অভ্যন্তরীণ শ্রমিকের চেয়ে। তো এই সমস্ত কারণে আমাদের 17% আছে, এই জন্য অনেকদিন ধরে বন্ধ, অন্যান্য দেশেও বন্ধ। তো শেষ পর্যন্ত এই মার্কেট চালু করার জন্যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেব একটা প্রায়র ভিজিট করেছেন এবং মালয়েশিয়ানরা এটা রাজি হয়েছে আমাদের লোকজনকে নেওয়ার জন্যে। কিছু একটু দ্বিমত আছে একটা বিষয় নিয়ে, যে এটা সিন্ডিকেটের মাধ্যমে, মানে রিক্রুটমেন্ট এজেন্সিগুলির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মাধ্যমে নেওয়ার কারণে অভিবাসন ব্যয়টা বেশি হয়। সেটা আমাদের থেকে একটা রিকোয়েস্ট ছিল যে সিন্ডিকেটটা যেন না করা হয়। তো সেটার তেমন সুরাহা না করেই এই সফরটা হচ্ছে। যেহেতু প্রাইম মিনিস্টার যাচ্ছেন, এটা ভেরি হোপফুল যে এখানে একটা সলিউশন হবে এবং বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়ার বাজারে প্রবেশ করতে পারবে না, আবার মার্কেট খুলতে পারে, সেটা আমরা একটা আশা করছি। এবং আমাদের দেশের যে একটা বড় চ্যালেঞ্জ, যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে বাংলাদেশের মানুষকে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি বিএনপির দল দিয়েছে, সেই প্রতিশ্রুতি এটা ডোমেস্টিক কর্মসংস্থানের মাধ্যমে অতটা পুরোপুরি সম্ভব হবে না। সেই জন্যে মালয়েশিয়ায় তিনি গিয়েছেন। আরেকটা হলো যে মালয়েশিয়া একটা মুসলমান দেশ, মানে আমাদের সাথে নানা সময়ই আমরা অ্যালায়েন্স, একই সঙ্গে ওআইসিতে, জাতিসংঘে, এশিয়ান দেশ, এই সব দিক থেকে মালয়েশিয়া আমাদের একটা বিরাট নিবিড় যোগাযোগ আছে। আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যও ভালো, ব্যবসা বাণিজ্য আছে, এক্সপোর্ট ইম্পোর্ট আছে, ফ্রি ট্রেড করার কথাবার্তা হচ্ছে। সবচেয়ে বড় কথা এডুকেশনে কিন্তু বিরাট কোঅপারেশন। বাংলাদেশে প্রচুর ছাত্র মহারাষ্ট্র ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি আছে এবং আপনি জানেন কি না যে বাংলাদেশে প্রথম কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যারা স্থাপন করার অনুমতি পেয়েছে সেটা হলো মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাংলাদেশে আছে। যদিও আমাদের আভ্যন্তরীণ যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি বিরোধিতা ছিল বিদেশি ক্যাম্পাস দেওয়ার, যেখানে ইউকে থেকে অন্তত 7-8টা ইউনিভার্সিটি ক্যাম্পাস করতে চেয়েছিল, কিন্তু এটা কোনোটাই সরকার অ্যাকসেপ্ট করে না, কিন্তু মালয়েশিয়ারটা করেছে। সুতরাং এডুকেশনেও আমাদের মধ্যে একটা বিরাট কোঅপারেশন আছে। ট্যুরিজম ক্ষেত্রে আছে, বাংলাদেশের প্রচুর মানুষ ট্যুরিজম করতে যায়, তো এখানে মালয়েশিয়াতে যায়, ট্রিটমেন্টের জন্য যায়। মালয়েশিয়াটা একটা আমাদের দেশের জনগণের সাথে মালয়েশিয়ার জনগণের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ এবং নিবিড় সম্পর্ক রয়েছে। এবং এইবার যে একটা চুক্তি হচ্ছে সেটা হলো কালচারাল এক্সচেঞ্জ
মানে আমাদের দেশের সাংস্কৃতিক মানে একই ধরনের সংস্কৃতি, তো এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ও আরও জোরদার হবে এবং আশা করি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে মানে আনোয়ার ইব্রাহিমের সরকার এখন ক্ষমতায় আছে, এটা একটা বিরাট ভালো কাজ হয়েছে, সেটা আমি বলবো যে এটা একটা ঐতিহাসিক সফর। দ্বিতীয় সফরটা হলো চায়নার সাথে। এই সফরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ চায়না এখন গ্রোয়িং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাদের অর্থনীতি একটা প্রতিদ্বন্দ্বী, যেখানে বড় বড় ইকোনমিক শক্তিশালী আমেরিকা বলেন, ন্যাটো বলেন, ইউরোপ বলেন, কিংবা আমাদের প্রতিবেশী ভারত বলেন, জাপান বলেন, এভরিবডি তারা কিন্তু সবাই প্রতিযোগিতা করছে। এবং এখানে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে চায়নার বিরাট অবদান আছে। চাইনিজরা আমাদের দেশে প্রচুর বিনিয়োগ করেছে, ইন্ডাস্ট্রি করেছে, এবং এই শুধু আমাদের দেশে না, অনেক দেশে, এশিয়া এবং অন্যান্য দেশে, এমনকি আফ্রিকা পর্যন্ত তারা বিনিয়োগ করেছে। এবং আমরা যেহেতু ইম্পোর্ট করি, আমার যদি একটু বাণিজ্য গ্যাপ আছে, কিন্তু আমরা সবচেয়ে কম দামে প্রোডাক্ট কিন্তু ওখান থেকে আনতে পারি। আমাদের দেশের সাথে সামরিক সম্পর্ক, খুব জোরদার সামরিক সম্পর্ক আছে, যে আমরা মিলিটারি হার্ডওয়্যারের 80-90% এমনকি সাবমেরিন পর্যন্ত চায়না থেকে ইম্পোর্ট করেছি। সুতরাং চায়নার সাথে আমাদের রিলেশনটা একটা স্ট্র্যাটেজিক লেভেলের রিলেশন আছে। তবে এটা অনেকেই যেটা মনে করেন যে এই রিলেশনের কারণে একটা জিওপলিটিক্যাল একটা রাইভারালি বা টেনশন ব্যালেন্সের একটা সমস্যা, সেই বিষয়গুলি অনেকেই হিসাব নিকাশ করেন। সেই কারণে দেখা যাচ্ছে যে এই চায়না সফরটা একটু গ্লোবাল অ্যাটেনশনও পেয়েছে। আপনি দেখেছেন যে উনি যখন ফ্লাই করার আগেই বিভিন্ন পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা কি হচ্ছে কি তারা ফরেন মিনিস্ট্রিতে গিয়েছেন, কথাবার্তা জানতে চেয়েছেন। তো এইসব কিন্তু আমি মনে করি এটা খুব ট্র্যাডিশনাল সফর, বিকজ যখন খালেদা জিয়া 1991-এ প্রাইম মিনিস্টার হয়েছিলেন, সেই সময় তার প্রথম সফর চায়নায় ছিল। যখন শেখ হাসিনা 1996 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখনও তার প্রথম সফর চায়নায় ছিল। আমাদের দেশে এখন অর্থনীতিটা জোরদার করা দরকার, এটা বিরাট ক্রাইসিস টাইম চলছে। সুতরাং আমাদের দেশের সাথে এই 17টার মতো যে ডিল হবে, এগুলির সাথে নানা রকম অর্থ জড়িত, কেউ বলে $100 বিলিয়ন, কেউ বলে $9 বিলিয়ন। যাই হোক, এই যে অর্থনৈতিক যে তারা বিনিয়োগটা করবে, এটাতে কর্মসংস্থান যেটা হবে, এটা আমাদের দেশে এখন মানে ডেসপারেটলি প্রয়োজন। প্রাইম মিনিস্টার তারেক রহমানের সরকারের এটা একটা বিরাট চ্যালেঞ্জ। সেই জন্যে নানা রকম মানে জিওপলিটিক্যাল এই ইকুয়েশন বাদ দিয়ে উনি সেই ট্রেডিশনাল পথেই গেছেন। কিন্তু এটা মানে এই না যে আমরা অন্যান্য দেশগুলির সাথেও, শক্তিশালী দেশগুলির সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, সেটা না। আমাদের প্রাইম মিনিস্টার তো একসাথে 4-5টা দেশে যেতে পারবেন না, তো উনি চায়না দিয়ে শুরু করেছেন, পরে হয়তো ইন্ডিয়াও যাবেন, আমেরিকা তো ইউএনজিতে যাচ্ছেনই, ইউরোপের বিভিন্ন দেশে যাবেন। তো আমি মনে করি যে এটা একেবারেই ট্র্যাডিশনাল, যদিও এই সফরের প্রতি ন্যাটোভুক্ত দেশগুলির বিরাট নজর থাকবে, এবং কেন নজর থাকবে সেই বিষয়টা আমরা নিশ্চয় পরবর্তীতে আর একটু খণ্ডনের সুযোগ থাকতো। ডক্টর শামীম রেজা, আপনার কাছে জানতে চাই, মালয়েশিয়ার সঙ্গে যেমনটা মাসুদ করিম বলছিলেন যে শ্রমবাজার, বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্ক, সংস্কৃতিতেও মিল রয়েছে, আবার অন্যদিকে আমি দেখছি চীন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী। সাবেক প্রধানমন্ত্রী বা সরকার প্রধানদের যে তথ্য আমার কাছে রয়েছে, একদম জিয়াউর রহমান থেকে শুরু করে তারেক রহমান, সব সরকার প্রধানের প্রথম সফরই ছিল চীন। কিন্তু খাতা কলমে বলতে গেলে মালয়েশিয়া দিয়ে শুরু, এই মুহূর্তে পৌঁছেও গেছেন। আপনি একটু মূল্যায়ন যদি করতেন যে তারেক রহমানের সরকারের 4 মাস এই সফর দিয়ে শুরু হলো। এটার আমি দুটো দিক দেখি। একটা দিক হলো যে দীর্ঘদিন পরে আপনি একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার, আর সঠিক নির্বাচন হয় না কিংবা নির্বাচিত সরকার না, সেই সরকারের সফর কিন্তু একরকম হয় না। আমি এত একটু ঘুরিয়ে পেয়েছি এই কথাটা বলছি। আবার আরেক ধরনের বিষয় কাজ করে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের আমাদের সবার কাছেই তাই মনে হচ্ছে যে পররাষ্ট্রনীতিটা একটা দিকে ঝুঁকে পড়ছিল। এখন আমাদের এই খুব জটিল বিশ্বে, যেখানে খুব দ্রুত বিশ্ব ব্যবস্থা পাল্টে যাচ্ছে, এবং অন্তত 90 দশকে যতটুকু মনে হয়েছিল যে একটাই শক্তিশালী শক্তি পৃথিবীতে, তার সঙ্গে সম্পর্ক রাখতে পারলেই মোটামুটি আমি ভালো থাকবো। কিন্তু গত 20 বছরে যদি আপনি দেখেন, এটার একটা বড় পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তন কোন দিকে যাবে এখন আমরা জানি না। এর অর্থ যে আমরা সমস্ত একদিকে ঝুঁকে থাকতে পারবো না, এবং আমাদের বহুপাক্ষিক সম্পর্কের প্রয়োজন রয়েছে। এইটা যদি বিবেচনায় রাখি, তাহলে যে কোনো সরকার প্রধান যখন প্রথম যান, তখন সেটার ব্যাপারে একটু অতিরিক্ত আগ্রহ থাকে। এটা বাংলাদেশে থাকে, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের
যিনি প্রথম নির্বাচিত হয়ে ট্রাম্প কোথায় যাবেন সেটার দিকেও সমানভাবে সবার দৃষ্টি থাকে, অন্যান্য দেশেও তাই। তো আমি মনে করি যে ওই দুটো একটা বড় কারণ, যে নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন, এই সরকারের পররাষ্ট্রনীতি কী হবে, বহির্বিশ্বের সঙ্গে তার সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে, সে কি একদিকে থাকছেন নাকি বহুপক্ষের দিকে যাচ্ছেন। সুতরাং এটা কিন্তু আমি কি চুক্তি হবে না হবে, কি সুবিধা পাবো, আমাদের যেটা হচ্ছে, আমরা যেহেতু উন্নয়নশীল দেশ, আমাদের সরকার প্রধান বা মন্ত্রীরা যখনই কখন যান, আমরা খুব বড় ফিরিস্তিনে বসে কি পাবো, প্রাপ্তিটা, তাই না মাসুদ ভাই? মানে এই আমরা যদি ধরেন আপনারও দীর্ঘ সাংবাদিকতা জীবনে, বা আমরাও সবসময় দেখি দীর্ঘ একটা প্রাপ্তির তালিকা সংবাদপত্রে সব জায়গায়, আমি কি পাবো, যেন পাওয়ার জন্য আমার প্রধান আকাঙ্ক্ষা। কিন্তু একটু যারা উন্নত দেশ, তার সরকার প্রধান বা রাষ্ট্রপতি বা যে শাসিতই হোক, যখন যান, এত বড় ফিরিস্তি পাওয়া যায় না যে আমি কি পাবো। আমরা এখন হয়তো পাওয়ার মধ্যেই আছি, দেখো ওই তালিকাটা বেশি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটার মধ্যে দিয়ে উনি কি বার্তা দিচ্ছেন সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। যেটা উনি বললেন, আমি তার সঙ্গে একমত যে আমাদের একটা আগ্রহের জায়গা ছিল এবং এক ধরনের আলোচনাও ছিল যে প্রথম সফরটা কোথায় হবে। যেমন বিএনপির যদি পররাষ্ট্রনীতির ঐতিহাসিক দিকটা দেখেন, তার দক্ষিণ এশিয়ার ব্যাপারে একটা বিশেষ ভূমিকা রয়েছে, আগ্রহ রয়েছে দক্ষিণ এশিয়া সংহতির ব্যাপারে, সার্কের ক্ষেত্রে। এখন অন্যরকম বাস্তবতা, নিঃসন্দেহে এখন সার্ককে পুনরুজ্জীবিত করতে গেলে হয়তো আরও অনেক ধরনের প্রচেষ্টা দরকার, অনেক ধরনের আলোচনা দরকার। এটা একেবারে আগের মতো অবস্থায় নাই। তো সেটাও আমাদের একটা অনুমান ছিল যে তাহলে দক্ষিণ এশিয়ার কোথাও দিয়ে এটা হতে পারে কিনা। দক্ষিণ পূর্ব এশিয়াতেও আগেও এই উদ্যোগটা ছিল, আসিয়ানের একটা সদস্য পদ প্রাপ্তির ব্যাপারে বাংলাদেশের আগ্রহ লক্ষ্য করা গেছিল। এর আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সেটার কিছুটা আলোচনা উঠেছিল। এনে মালয়েশিয়ার বা আসিয়ানের মধ্যেও মিশ্র আলোচনা রয়েছে। মাহাথিরের বেশ সরব আলোচনা ছিল যে ভৌগোলিকভাবে বাংলাদেশ এটার অংশ না, তাকে কিভাবে দেওয়া যায়, যদিও উনি এখন আর ক্ষমতার বলয়ে নাই। মোট কথা সেটা আমাদের জন্য খুব বড়, সেটা যে ক্যাপাসিটিতেই আমরা সদস্যপদ লাভ করি না কেন। অর্থাৎ দক্ষিণ এশিয়াতে বিএনপির একটা স্টেক আছে ঐতিহাসিকভাবে, দক্ষিণ পূর্ব এশিয়াতে আছে, এর বাইরে থাকে মধ্যপ্রাচ্য বা ইত্যাদি। এখন মধ্যপ্রাচ্য এই মুহূর্তে ভিন্ন বাস্তবতায়। আবার মধ্যপ্রাচ্যে যেতে গেলে মনে হয় যে আমরা একেবারে কিছুটা ধর্মের আগ্রহের কারণেও আবার বেশি ওইদিকে ঝুঁকে যাচ্ছে কিনা, আলোচনা তো কোনো শেষ নেই। আর পশ্চিমের আলোচনা করার প্রয়োজন নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে গেলে একরকম। এখন তো আর আমাদের সরকার প্রধানরা কখনো মস্কো যান না বা অন্যদিকে যান না, সেটা হয়তো স্নায়ুযুদ্ধের সময় ছিল। এই আলোচনাগুলো কিন্তু খুব অগুরুত্বপূর্ণ না, এই কারণে না, আমি প্রাপ্তি বা কি হবে সেই আলোচনায় আসছি। যে বিএনপি বলছে যে বাংলাদেশ ফার্স্ট তার একটা বিশেষ দর্শন, এরকম দর্শন থাকে, মনে রাখতে হবে দর্শনটাই সব না। আপনি দর্শনটা কি কর্ম পরিকল্পনার মাধ্যমে বিস্তৃত করছেন তার উপরে নির্ভর করে। যেমন পাশের দেশেও কিন্তু আছে নেইবার ফার্স্ট, এটা মোদির এর আগেও রয়েছে। এখন তার দিক থেকে নেইবার ফার্স্ট, কিন্তু যে নেইবারের সাথে সম্পর্ক হয় সেই নেইবার আবার কোথায় যান সেটা আর একটা আলোচনার বিষয়। আমরা ওইটা থেকে বেরিয়ে আসতে চেয়েছি। ভারত বৃহৎ রাষ্ট্র, তার চারিদিকে অনেক রাষ্ট্র আছে, সো সে যখন বলে তার নেইবার ফার্স্ট, কিন্তু যে নেইবারের সাথে সম্পর্ক করে সে আবার একেবারে একপাক্ষিক হয়ে পড়লে তার জন্য, এটা বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতা, এটা নেপালের ক্ষেত্রে একই রকম আছে, ভুটানের ক্ষেত্রে সংকট আছে, এমনকি দ্বীপরাষ্ট্র মালদ্বীপের ক্ষেত্রে, পাকিস্তানের আলোচনা দরকার নেই কেন, ওটা অন্যরকম। তো সেখানে নিশ্চয়ই বিএনপি চিন্তাভাবনা করেছে এই মুহূর্তে সেটা। দক্ষিণ পূর্ব এশিয়ার তো উনি যাচ্ছেনই। তো তাতে যেটা মনে হলো যে, আমি আসছি বাংলাদেশ বা ফার্স্ট সেই আলোচনায় পরে, যে যেটা উনিও বলছিলেন এবং আমরা অনুষ্ঠান শুরুর আগেও কিছুটা আলোচনা করছিলাম, যে এক আসিয়ানের সদস্য প্রাপ্তি একটা হতে পারে, এটা একটা সম্ভাবনা। সেটা যদি হয় তাহলে অনেকগুলো সম্ভাবনা তৈরি হতে পারে, যেমন মুক্ত বাণিজ্যের কথা যেটা বলছি, যদি সেই সুযোগটা আমরা পাই। কারণ আসিয়ান তো বড় অর্থনীতি, হ্যাঁ না, ইন্দোনেশিয়া আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, এরা অনেক অনেক বড় ইকোনমির, ফিলিপিন্স আছে। তো সেটার যদি একটা সুযোগ আমরা তৈরি করতে পারি, তো মালয়েশিয়া সফরটা কিন্তু খুব সংক্ষিপ্ত, 2 দিনের। আর কার্যত একদিন। হ্যাঁ, আমাদের তো শ্রমবাজার, এইবার আসি নিজেদের স্বার্থ এবং কাজের ফেরস্তি নিয়ে। শ্রমবাজার আমাদের জন্য দরকার, এটা বন্ধ আছে। এটা আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরের সময় কিছুটা ধারণা দিয়েছিলেন, কিন্তু এটা আরও জটিল। ওখানে যারা এই মানে তাগিদটা তৈরি করেন সরকারের সঙ্গে, সেখানে কিছু জটিলতা সাম্প্রতিক সময় লক্ষ্য করা গেছে, যে এক ধরনের নেক্সাসও তৈরি হয়েছে যেটা প্রত্যাশিত না, এবং অন্যদের সম্পর্কে হয়তো আমরা ওইভাবে আলোচনা করব না।
এবং আর শতাংশ তো একটা ব্যাপার আছে, কোন দেশ থেকে কত শতাংশ নেবে। তো একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করতে হবে মালয়েশিয়াতে, যারা নিয়মিত যান তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মালয়েশিয়া এখন আর শুধু অদক্ষ শ্রমিকের জায়গা না, প্রচুর বাংলাদেশিরা সেখানে ক্ষুদ্র ব্যবসা করেন, একেবারে সাধারণ গ্রোসারি থেকে শুরু করে মোবাইল ব্যবসা থেকে শুরু করে যা লাগে মানুষের প্রাত্যহিক। মানে আমরা যদি কেবল মনে করি যে আমরা আনবো, আমাদের এখানেই কেবল বিনিয়োগ করবে মানুষ, আমরা কোথাও গিয়ে বিনিয়োগ করব না, এই ধারা থেকেও কিন্তু বেরিয়ে আসার আমাদের প্রয়োজন আছে। আমাদের সমস্ত আলোচনাগুলো একমুখী, আমার এখানে চীন কত টাকা দেবে, মালয়েশিয়া আমাকে কি দেবে, রেমিটেন্স আবার কি আসবে, এটা তো হয় না। মানে আপনি তো এখন বড় দেশ, তো মালয়েশিয়া আপনি কেবলমাত্র ওই শ্রমিক রপ্তানি করবেন কেন? আপনার লোক তো ওখানে গিয়ে বিনিয়োগ করতে পারে, দোকান খুলতে পারে, অন্য কাজে করতে পারে। আপনি টাকাটা আনতে পারছেন কিনা, বেনিফিটটা সেটা। আমি মনে করি যে এই যে যে যতগুলো আছে, সবাই নিশ্চয়ই সংবাদপত্রে পড়েছে যে আসিয়ান একটা বিষয়, রোহিঙ্গা খুব বড় ব্যাপার। আসিয়ান একটা ভূমিকা পালন করতে পারে, কারণ বাকিরা তো মুখ ফিরিয়ে নিয়েছে প্রায়। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র টাকা দিচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন ভালো ভালো কথা বলে, বা আরও অনেকে অনেক কিছু বলে। চীনও আমাদের গুরুত্বপূর্ণ পার্টনারের ক্ষেত্রে। এখন ভারত চীনকে কি ভূমিকা পালন করবে সেটা রোহিঙ্গার ক্ষেত্রে আমি বলছি, ভবিষ্যতে দেখবার সময়। সুতরাং মনে হয়েছে আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত কিছু আগ্রহ আছে এই ব্যাপারটার একটা ভূমিকা রাখার। তো সুতরাং যদি আসিয়ান, কারণ আসিয়ানের তো দেশ মিয়ানমার, যদি এটা সত্যি তারা আগ্রহী হন সেটা একটা ভালো। এইবার অন্যান্য যে বাণিজ্যের কথাগুলো মাসুদ ভাই বললেন, এটা তো আমরা সবাই জানি যে আমরা যদি ওই বাজারটা উন্মুক্ত করতে পারি, আমাদের লোক পাঠাতে হবে। এবং সাংস্কৃতিক আছে আমাদের এখান থেকে এখন উচ্চ মধ্যবিত্ত পরিবারের বিরাট একটা সংখ্যা মালয়েশিয়াতে লেখাপড়া করতে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে যেটা উনি বললেন যে এখানে একটা ব্রাঞ্চ ক্যাম্পাস আছে, এবং যদি এই আলোচনা আমরা এখানে উন্মুক্ত করতে চাই না, এখানে এটা অনেক ধরনের আলোচনা তৈরি হতে পারে যে আমাদের দেশেও বেসরকারি ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় আছে, বাইরের বিশ্ববিদ্যালয় আসলে কী হবে, আমরা অন্যদিন আলোচনা করব। কিন্তু আজ হোক কাল হোক আপনাকে তো শিক্ষার বিশ্ববাজারের সঙ্গে যুক্ত হতে হবে এবং উন্মুক্ত হতে হবে। সেক্ষেত্রে ধরুন যে খরচটা একটা পশ্চিমা বিশ্ববিদ্যালয় এখানে আসলে আপনাকে বিনিয়োগ করতে হবে, তার তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়ার শিক্ষা অপেক্ষাকৃত সস্তা। আমি ওই অর্থে বলছি যে বিনিয়োগের অর্থে। এটা ধরুন আজকের এই আলোচনায় হয়তো এটা কেউ শুনতে চাইবে না, সবাই শ্রমিক কত টাকা আসবে এইগুলোতে, কিন্তু ভবিষ্যতে এটাও বড় উপার্জনের একটা খাত হতে পারে। তো এগুলো যদি মোটা দাগে ধরি, তার মধ্যে আমার বিশেষভাবে আগ্রহ থাকবে রোহিঙ্গার বিষয়টা এবং আসিয়ানের সদস্যপ্রাপ্ত এবং চীন বাংলাদেশ উন্নয়ন সহযোগী, বড় উন্নয়ন সহযোগী, বড় বড় কিছু বিষয় রয়েছে। আলোচনা উঠবে কিনা এই সফরে জানি না, কিন্তু তিস্তা একটা বড় ফ্যাক্টর, সেটা যদি একটু খণ্ডন করেন। আর এই সফরের মধ্যে চীন ও বাংলাদেশের সম্পর্কে নতুন কোনো মাত্রা যোগ হবে কিনা? মাত্রা যোগের প্রসঙ্গ যদি বলেন, তাহলে আমি শুরুতে যে আলোচনাটা করেছিলাম নিশ্চয় তার সঙ্গে যোগাযোগ আছে। যে আমি পরের অংশে এটা আসবো যে আসলে আমাদের পররাষ্ট্রনীতির ন্যারেটিভগুলো আমরা কিভাবে সামনে আনবো, সেটা বিএনপির জন্য খুব গুরুত্বপূর্ণ আগামী দিনগুলোতে। তো মাসুদ ভাই যেটা বলেছেন, আপনিও কিছুটা উল্লেখ করেছেন যে বাংলাদেশের 70 দশকের মধ্যভাগ থেকে সকল সরকার প্রধানই বা রাষ্ট্রপ্রধান তখন যে শাসন ব্যবস্থায় থাক, তারা চীন সফর করেছেন। এবং জিয়াউর রহমানের চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তখন ওই সুযোগটা পাওয়া। এবং এখন পর্যন্ত যেটা উনি উল্লেখ করেছেন যে মিলিটারি হার্ডওয়্যারের একটা বড় অংশ এখন আমাদের চীন থেকে আনতে হয়। এটা আমি নির্ভরশীলতা কথাটা বলবো না, এটার একটা কম্পারেটিভ সুবিধা আছে, কারণ এখানে তো টাকার ব্যাপার আছে, সাশ্রয়ী হবার বিষয় আছে, খুব দ্রুত পাওয়ার ব্যাপার আছে। আপনি স্টেট অফ দ্য আর্ট একটা এয়ারক্রাফট কিনলেন, কিন্তু সেটার রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার জন্য আপনাকে যেতে হয় আর এক জায়গায়। খুব সহজভাবে যদি বলছি, আমরা সামরিক আলোচনা জটিলতার মধ্যে না যাই, এবং প্রচুর ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন পড়ে, যন্ত্রাংশ প্রয়োজন পড়ে, যেগুলোর জন্য আমরা ঐতিহাসিকভাবে চীনের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আমরা নির্ভর করি। যদিও বাংলাদেশের এখন একটা শিফট লক্ষ্য করা যাচ্ছে ভবিষ্যতে, যেমন তুরস্ক আগ্রহ দেখাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি আছে, সেটা তো আমরা অন্য সময় আলোচনা করব। তারপরে এখন পর্যন্ত চীন গুরুত্বপূর্ণ। এটা তো গেল সামরিক দিকে, কিন্তু আমি যাবার আগে একটা কথা বলি, মালয়েশিয়াতেও কিন্তু চীনের একটা বড় উপস্থিতি আছে। এবং মালয়েশিয়ার যারা চীনা জনগোষ্ঠী, চীনা ভাষাভাষী বা এথনিক যারা আছেন, তাদের বড় অংশের কিন্তু বাণিজ্য চীনের সঙ্গে। এবং মালয়েশিয়াতে চীনের বিনিয়োগ বলেন, কাজ বলেন, দুই দেশ। এবং আজকের মালয়েশিয়ার যে উত্থান, খুব সহজে হয়তো আপনি আমাদের যারা বয়সী আছে আমরা জানি তার অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, তার অন্যান্য মানে অর্থনীতি কিভাবে তারা উঠেছিল 80 দশকে 90 দশকে, কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা বড় অংশে চীনের বিনিয়োগ এবং চীনের সঙ্গে বাণিজ্যের একটা বড় বড় ভূমিকা আমরা নিজেরাও কাজ করবার সময় লক্ষ্য করেছি। আমি নিজেও এক সময় একটা বাড়িতে ভাড়া থাকতাম কুয়ালালামপুরে, এবং চীনা জাতীয় উন্নয়ন বাড়িতে, এবং প্রায় আলোচনা হতো যে তিনি মাসের কতদিন
চীনে থাকেন এবং চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, তিনি চীনা মালয়েশিয়ান। তো আমি এই কারণে যোগ করলাম যে যেহেতু মালয়েশিয়া এবং চীন, দেখুন এখানে আমরা যে আলোচনাগুলো করছি, আমি সারাদিনে সংবাদপত্রে খেয়াল করলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের বাইরে খুব একটা আলোচনা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে ব্রিফিংয়ে যা বলেছে আমরা ঘুরে ফিরে ওই টুকুর মধ্যে আলোচনা করছি, বাকিটুকু আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে। তো তাতেই বোঝা যায় যে আমাদের আলোচনাগুলো সম্প্রসারিত হওয়া প্রয়োজন, আমাদের সাংবাদিকদের আলোচনাগুলো সম্প্রসারিত হওয়া উচিত, আমাদের জনপরিসরে আলোচনাটা সম্প্রসারিত হওয়া উচিত, এর বাইরে কোনো কিছু থাকবে না কেন। আমার ব্যক্তিগতভাবে এটা মনে হচ্ছে যে চীন এবং মালয়েশিয়া মাঝে চীন আছে, আবার আর একটা চীন আছে, মানে মালয়েশিয়ার ভেতরেও আছে এবং চীনের অভ্যন্তরেও সেটা আছে, মালয়েশিয়ার অভ্যন্তরে বোধহয় ইন্ডিয়াও আছে, কিছু ইন্ডিয়াও আছে, এবং বিশেষ করে তাদের এই যে অ্যালুমিনিয়াম, স্টিল ইত্যাদি সব শুরু করলে বিশাল তালিকা দেওয়া যাবে। সেই জায়গাটা নিয়ে কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না, এবং যেহেতু তিনটা এথনিক বড় জাতি আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যেও বৈচিত্র্য আছে, বিনিয়োগের ক্ষেত্রেও বৈচিত্র্য আছে, এবং এই ব্রিজ তৈরির ক্ষেত্রেও কিন্তু সেটা গুরুত্বপূর্ণ হতে পারে। এখন আসুন সরাসরি চীনের আলোচনায় যদি যাই, যে তালিকা আমরা পেয়েছি পররাষ্ট্র সচিবের, সবাই নিশ্চয়ই দেখেছি যে 15 থেকে 17টার মতো এমওইউ এবং চুক্তি, যার মধ্যে 13টা ধরে নিলাম সমঝোতা, 2টো চুক্তি, একটা কর্মপরিকল্পনা আর একটা প্রোটোকল স্বাক্ষরের সম্ভাবনা আছে। এর বাইরে উনি গুরুত্বপূর্ণ একটা সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, এবং বিডার একটা স্পেশাল প্রোগ্রাম রয়েছে, হ্যাঁ একটা এনগেজমেন্ট রয়েছে, যতটুকু আমরা দাপ্তরিকভাবে জানতে পারছি। সবাই আগ্রহী তিস্তার ব্যাপারে, এইসবের মধ্যে তিস্তা নাই, নাই, মানে এখন ধরুন কর্মপরিকল্পনা কি নিয়ে চুক্তিতে নাই, তার মানে এই না যে আলোচনা হতে পারে না। এটা একটা খুব আনুষ্ঠানিক বিষয় দেওয়া হচ্ছে। তিস্তার আলোচনাটা আমরা জনপ্রিয়ভাবে যত সহজভাবে করি, সম্ভবত এতটা সহজ না। এটার ক্ষমতায় আসবার আগে এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া সম্ভব, কিন্তু কোনো দল যখন সরকার গঠন করে তখন সে নিশ্চয়ই জানে যে তিস্তা এককভাবে একটা দেশের সঙ্গে করার নিঃসন্দেহে কিছু চ্যালেঞ্জ আছে। তিস্তা তো চীনের না, তিস্তা বাংলাদেশ এবং ভারতের অভিন্ন বিষয়, সেখানে চীনের বিনিয়োগ, আবার আরও উজানে চীনও আবার কিছু করবার চেষ্টা করছে, যেটা যদি করা হয় তাহলে ভারত বাংলাদেশ দুই দেশেরই আমাদের জলসম্পদের উপরে তার প্রভাব পড়তে পারে। ভারতের সঙ্গে আবার চীনের অন্য ধরনের বিরোধ আছে। অতএব এটা জনপ্রিয় বক্তব্য দেওয়া যেতে পারে, সভা সম্মেলন করা যেতে পারে, সেটা আলাদা, তার নিঃসন্দেহে গুরুত্ব রয়েছে এবং জনমত গঠনের জন্য সেটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা আমাদের দাবি। কিন্তু এটা সম্ভবত আমাদের যথেষ্ট সতর্কভাবে আলোচনা করতে হবে যে আমরা কি আসলে একটা অববাহিকা পরিকল্পনার মধ্যে যাচ্ছি, একটা সামগ্রিক পরিকল্পনার মধ্যে যাচ্ছি, নাকি ম্যানেজমেন্টের মধ্যে যাচ্ছি, নাকি এখানে ভারতও থাকবে, বন্য থাকবে। কিন্তু যেহেতু এখন আমরা চীনে আছি, তো আলোচনাটা সম্ভবত প্রত্যেকের আগ্রহ থাকবে যে তিস্তার পানি বন্টন তো আর তাদের না, কিন্তু এটার ব্যবস্থাপনা, আমি যদি সহজ বাংলায় বলি, সেটার ব্যাপারে চীন কি আগ্রহ দেখাবে বা কী ধরনের, এর আগেও তারা আগ্রহ দেখিয়েছে, কথা বলেছে। এর বাইরে নিঃসন্দেহে চীনে আমাদের সবচেয়ে বড় যে আগ্রহের জায়গাটা থাকবে বিনিয়োগ। আমাদের টাকা দরকার, সহজ কথায়, এবং প্রচুর টাকা দরকার আমাদের বড় প্রকল্পগুলো নিতে গেলে, সেটা বাস্তবায়ন করতে গেলে। এবং আশেপাশে ঢাকা শহরে আজকে এই প্রবল বৃষ্টির পরে আপনি যে অবস্থা দেখছেন, তাতেই আপনার যে মেগা প্রকল্প নিতে হবে শহরকে, যদি আপনি বাঁচাতে চান বা আরও কিছুদিন থাকতে চান, টাকা কোথা থেকে আসবে? নিশ্চয়ই, তাই না? আপনি মেট্রো বানাতে চাচ্ছেন, আপনি আরও সম্প্রসারণ করতে চাচ্ছেন, আরও নদীর উপরে আরও সেতু তৈরি করতে চাচ্ছেন, আরও বাঁধ তৈরি করতে চাচ্ছেন, পয়সা তো লাগবে। অনেক ক্ষেত্রে পররাষ্ট্র সম্পর্কের দক্ষিণ এশিয়া বলেন, অন্য দেশ বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এরা আর এখন কেউ টাকা দিতে চায় না। স্নায়ু যুদ্ধের পরে কেউ আর এখন অবকাঠামোর মধ্যে নাই, সেই দিন শেষ, আদর্শিক দিন শেষ, সুতরাং টাকার দরকার। আবার এটাও একই সঙ্গে সত্যি যে আদর্শিক দিকটা সম্পর্কেও আমাদের সতর্ক থাকা, যে টাকার সাথে অন্য কোনো কিছু আসে কিনা। তো যদি খুব দ্রুত বলে শেষ করি যে বিনিয়োগ, আমার ধারণা বড় আগ্রহের জায়গা থাকবে। তিস্তার ব্যাপারে তো আমাদের সবার নজর থাকবে যে তার প্রস্তাবটা কি বা সে কি বলতে চায়। আর যে কথা একটু আগে আলোচনা করছিল, যদি ওটা দিয়ে শেষ করি, যে আমাদের পুরনো প্রায় প্রত্যেক সরকারই চীন সফর করেছেন, এটার একটা আলাদা তাৎপর্য রয়েছে। এটা একটা বিরাট দেশ এবং এখন তো পৃথিবীর অন্যতম সামরিক অর্থনৈতিক শক্তিশালী দেশ। মানে পুরোনো দিনে যখন সেই এই মর্যাদায় ছিল না, তখনও পর্যন্ত সে গুরুত্বপূর্ণ আমাদের বাজারের জন্য, আমাদের আরও অনেক কাজের জন্য। আর এখন তো বহুমাত্রিক। আর অন্য যে চুক্তি, এমওইউ, এগুলোকেও কোনোভাবে খাটো করে দেখবার সুযোগ নেই। একটা সাংস্কৃতিক চুক্তি, এটা আমাদের প্রচুর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চুক্তি হওয়া দরকার, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে, উদ্ভাবনের ক্ষেত্রে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। দেখুন, উন্নত যে সমস্ত দেশগুলো এখন এই কাজগুলো করছে, তারা কিন্তু আর আমাদেরকে
টাকা আর দেবে না, প্রযুক্তি দেবে না। এই কথাটা আমি একজন মানে আমি আমার পেশাগত অধ্যাপক হিসেবে যদি আমি বলি, চীন এখন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিপুল আগ্রহ দেখাচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন চীনে যাচ্ছেন, রাজনীতিবিদদের নিয়ে যাচ্ছেন, তরুণ রাজনীতিবিদদের নিয়ে যাওয়া হচ্ছে, নীতি নির্ধারকদের নিয়ে যাওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন নীতি নির্ধারকরা চীনে যাচ্ছেন। এই সফরে আমি জানি না সেটা আছে কিনা, যে এই যে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আমাদের সম্ভবত উন্নত বা পশ্চিমা বিশ্ব থেকে আমরা পাবো না, সেটা রয়েছে। অতএব প্রত্যেকটা চুক্তি এমএইউ কর্মপরিকল্পনা আমাদের জন্য ভালো বার্তা বয়ে আনবে বলে মনে হয়। নিশ্চয়। মাসুদ করিম, ডক্টর শামীম রেজা যেমনটা বলছিলেন, সোজা সাপটা যদি প্রশ্নটা করি যে আমাদের অর্থ দরকার, টাকা দরকার। আমি যদি ভুল না করি, দেশ ত্যাগী সাবেক প্রধানমন্ত্রীর শেষ সফরটা ছিল চীনে। চীনের প্রতি বাংলাদেশের এই টাকা চাইবার বা ঋণ নেবার একটা প্রবণতা লক্ষ্য করছি, কারণ অর্থনৈতিক অবস্থা যদি সামনে আসে, বিনিয়োগটা আসলে চীনের বিনিয়োগটা আমাদের জন্য কতটা জরুরি, বাস্তবে কোন কোন খাতে বাংলাদেশ আসলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে এই বিনিয়োগের ক্ষেত্রে? চীন ছাড়া এত বেশি অর্থ বিনিয়োগ আর কোনো দেশ মানে করতে পারে না, যারা যত কথাই বলুক। আপনি যদি দেখেন তো চীনারা এই আমাদের দেশের শিল্প কারখানা এখন আবার রিলোকেটও করে। ওনাদের ওখানে শ্রমশক্তির বা অন্যান্য যেটা আছে, যেমন ধরেন আমি সাংহাই সফর করেছি, ওখানে লোকজনের সাথে কথা বললাম, তো ওনারা বললো যে এখানে এত উন্নতি হয়েছে যে এখানে বিনিয়োগ করার আর কোনো জায়গা নাই, আনলেস নতুন কোনো ইনোভেশন না নিয়ে গেলে। কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করার বহু জায়গা আছে, সুতরাং একটা পটেনশিয়াল ইনভেস্টমেন্টের জায়গাটা বাংলাদেশ। একটা তো সবাই জানে যে সস্তা শ্রমিক আছে, এছাড়াও টেকনোলজিক্যালি আমরা যতটা পেছনে আছি, মানে হ্যাঁ প্রযুক্তির দিক থেকে এদের তুলনায়, সেখানে আমাদের এখানে সামান্য কিছু টেকনোলজি নিয়েও কিন্তু লাভজনক ব্যবসা বাণিজ্য করা দরকার, করা সম্ভব। সেই জায়গাগুলি আছে। কিন্তু এখানে আমি যেটা বলবো যে এখানে বাংলাদেশ চীনের বা আগ্রহের বড় জায়গাটা হলো যে এখন তো আপনি দেখেন দুনিয়াটা গ্লোবাল সিস্টেমটা অনেক চেঞ্জ। এখন একটা বিশ্ব ব্যবস্থায় কে কার বলয়ে আছে, কে কার কক্ষপথে আছে, এইসব হিসাব নিকাশ তারা করে। আমরা অতটা করি না, কারণ আমাদের সেই ধরনের সামর্থ্য এখনো হয় নাই। তো সেই জন্যে চাইনিজরা চায় যে আমরা যেন তাদের সাথে মিলেমিশে থাকি, সেটাও একটা কারণ আমাদের দেশে বিনিয়োগ করার জন্য, যাতে ওনাদের যে রাইভাল যারা আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্র রাইভালও বলা যায় না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই চায়না সফর করেছেন এবং কমিউনিস্ট পার্টির জায়গায় জমিন এই সমস্ত দেখেছেন নিজে, এই ডোনাল্ড ট্রাম্প। কারণ এটা দেখছেন যে বিশ্বে ইরানের যে যুদ্ধটা, ইরানের সাথে যুদ্ধটা থামাইতে যখন সারা দুনিয়া একসাথে চিৎকার চেঁচামেচি করছে, কখনো কোনো পক্ষে সেভাবে সাড়া দেয় নাই। কিন্তু যখন চাইনিজরা নেপথ্যে থেকে একটু পাকিস্তানকে সামনে দিয়েছে ঠিকই, কিন্তু পুরো ব্যাপারটার সঙ্গে নেপথ্যে চায়নাই ছিল, এটা তো বলার অপেক্ষা রাখে না। আদারওয়াইজ তো ইরান কিছুতেই এই নেগোসিয়েশনে রাজি হইতো না। তো চাইনিজরা যখন নেপথ্যে থেকে কাজ করেছে, এবং ডোনাল্ড ট্রাম্পও যখন চায়না নিজে গিয়া রিকোয়েস্ট করেছেন যে এটার একটা, তো তখন দেখা যাচ্ছে যে পাকিস্তানের সাথে পাকিস্তানের যে সামরিক বাহিনীর প্রধান জেনারেল আসিফ মনির, তিনি আবার আমেরিকার সাথে সম্পর্কিত, আবার এই দিক দিয়ে ইরানের সাথেও সম্পর্কিত অন্যরা। তো সব দিক থেকে একটা বিরাট কাজ হয়েছে, এবং এটা নেপথ্যে চায়না একটা বিরাট কারিগর, গ্লোবাল প্লেয়ার হিসেবে তাদের ভূমিকা ছিল। তো আমি মনে করি যে এই যে বৈশ্বিক বিষয়গুলি চলছে, মেরুকরণগুলি চলছে, এটার মধ্যে কিন্তু এখন সবার টার্গেট হলো চায়না, কারণ দে আর রাইজিং। মানে তারা এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যা করতেছে, এটা তো কোনো কুল কিনারা নেই। হ্যাঁ, বিভিন্ন সারা আপনি তো গেছেন চায়না, দেখলেন যে কি অবস্থা। সব দিক থেকে তারা মধ্য এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত রাস্তা করে ফেলছে। এটা তারা বলে যে এনশিয়েন্ট সিল্ক রোড, একসময় আদি মানে সিল্ক আনাগোনা করতো যে রাস্তায়, সেই রাস্তাগুলি পুনরুজ্জীবিত করতেছে। আবার বিমান পথ চালু হচ্ছে, রেলগাড়ি চলতেছে, মানে একটা কানেক্টিভিটির একটা বিপ্লব সাধন করছে, যেটা এই যে চায়না। আবার আরেকটা ব্যাপার আছে যে চাইনিজ প্রেসিডেন্ট এখন আবার 4টা নতুন ইনিশিয়েটিভ নিয়ে আসছে, এই সিকিউরিটি ইনিশিয়েটিভ, এটা ইনিশিয়েটিভ, তার কিছু একটু এইগুলি শি জিনপিং নিয়ে আসছেন, যাতে এই বিষয়গুলিতে তাদের একটা বলয় তৈরি হয়। এবং এখানে তারা কিছু বিনিয়োগের জন্য ব্যাংকও করছে। চায়নার যে
ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের রাইভাল, মানে প্যারালালে তারা অর্থায়ন করবে। সুতরাং এখানে এই যে ধরেন এই যে এবার প্রাইম মিনিস্টার যেখানে যাচ্ছেন, মানে এটা বাইল্যাটারালি তো অবশ্যই শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হবে, প্রাইম মিনিস্টারের সঙ্গে আলোচনা হবে, কিন্তু তার পাশাপাশি উনি ওই যে সামার দাভোস যেটা হচ্ছে, সুতরাং চায়নাকে কিন্তু কেউ উপেক্ষা করতে পারছে না, পছন্দ করুক আর না করুক। আমেরিকায় যান, সেখানে সব চাইনিজ প্রোডাক্ট। তো এখানে এটা একটা ব্যাপার। কিন্তু এখন যেই জিনিসটা যে তারা যেটা সাপ্রেস করতে চায় চায়নাকে, যেটা হলো যে সিকিউরিটিক্যালি যেন এতদিন এটা সবাই জানে, ইন্ডিয়াও জানে, আমেরিকাও জানে, ন্যাটোও জানে যে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য, বিনিয়োগের জন্য চায়নার সাথে আমাদের সম্পর্ক থাকবে। কিন্তু যেটা তাদের ভয়ের জায়গা, যে ওই মিলিটারি অ্যালায়েন্স ঠিক না, মিলিটারি হার্ডওয়্যার তো আমরা তো কোনো একটা পক্ষের না, আমরা মিলিটারি যন্ত্রপাতি সরঞ্জামাদি আমরা চায়না থেকে কিনি। এটা কেন কিনি? যেটা সস্তায় পাওয়া যায়, এবং এটা এই যে স্যার যেটা বললেন যে এটা একটু সহজে তারা সাপ্লাই টাপ্লাই দিতে পারে। এখন এই জায়গাটার মধ্যে আমেরিকা একটু আপত্তি করতেছে যে আমাদের প্রোডাক্টগুলি তোমরা ক্রয় করো। এখন দেখা যাচ্ছে যে আমেরিকার প্রোডাক্ট একটু প্রাইস হাই, তখন ওরা আবার একটু বিকল্প পথে হাঁটতেছে, সেটা হলো যে ন্যাটোর থেকে যাতে কিনে সেটা যেন পার্সিউ করে। এখন চিন্তা করছে যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, তার্কিও একটা মুসলিম কান্ট্রি, এদের মধ্যে একটা নানা রকম রিলেশন আছে। তো এই সুযোগে তার্কি কিছু মিলিটারি হার্ডওয়্যার এখানে, যেমন এই যে ড্রোন কিছু চুক্তি হয়েছে, এবং এখন শুন যে এই যে ফরেন মিনিস্টার বললেন যে এখানে জয়েন্ট ভেঞ্চার একটা সামরিক উৎপাদন কারখানা তারা করতে আগ্রহী। তো এই জিনিসগুলি কিন্তু উস্কে দিচ্ছে আমেরিকা, যে ন্যাটোভুক্ত দেশ হিসেবে তারা এটা দেখতেছে। এবং এখন শুধু না, মানে এই তার্কি না, এখন দেখা যাচ্ছে যে প্রাইম মিনিস্টার 17 বছর ছিলেন ইউকেতে, ইউকের সাথে তো তার একটা সেকেন্ড হোম বলা যায়। তো ওখানে ওই দিন প্রাইম মিনিস্টারে জিজ্ঞেস করছে আপনার প্রিয় দল কোনটা, কয় একটা দেশে তো আমরা অনেক দিন ছিলাম আমি, সুতরাং ইউকে, তো শুধু ইউকের প্রতি তার একটা ফেসিনেস আছে, সেই কারণে ইউকেকেও কিন্তু এখানে ন্যাটোওয়ালারা মানে ইনভলভ করছে, যে যাতে জিনিসগুলি, এবং অন্যান্য দেশগুলি থেকেও, যেমন ধরেন এখন যদি আপনি ফর এক্সাম্পল চায়না থেকে আমরা সাবমেরিন ক্রয় করেছি, এখন যদি আমরা যুদ্ধ বিমান ক্রয় করি, লাগে না সামরিক বাহিনী আধুনিকায়নে, আমরা তো 2030 সালে ফোর্সেস গোল আছে, তো আমরা হয়তো যদি চিন্তা করি যে না ঠিক আছে সস্তায় আমরা চায়নার থেকে পাবো, বা চাইনিজ মানে ব্যাকওয়ার্ড দিয়ে হয়তো পাকিস্তানিরাও এখানে বিক্রি করার চেষ্টা করতে পারে। তো সেই ক্ষেত্রে ওনারা চেষ্টা করবেন যে অন্তত আমেরিকান যুদ্ধ বিমানটা যদি এত প্রাইসি হয়, তাহলে অন্য কোনো ন্যাটোভুক্ত দেশ যাতে সেটা বিমান ক্রয়। এই সমস্ত কারণেই দেখবেন যে উঁকি ঝুঁকি, এই যে প্রাইম মিনিস্টারের সঙ্গে ফাইনাল আলাপ আলোচনা যখন হয়ে গেল, ফরেন মিনিস্ট্রি ব্রিফিং করার পরপরই দেখ শনিবার দিন ছুটির দিন, তো আমেরিকান অ্যাম্বাসেডার, ইউকে অ্যাম্বাসেডার, জাপানি অ্যাম্বাসেডার সব যাচ্ছে এখানে ন্যাটোভুক্ত। ওদের এমন কি কাজ যে উইকেন্ড বাদ দিয়া ওখানে যেতে হচ্ছে, সুতরাং মিনিট বাই মিনিট দেওয়ার। ভারতের নতুন হাই কমিশনারও গিয়েছিলেন সচিবের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, তো এটা এই যে মিনিট বাই মিনিট তারা মানে ওয়াচ করতেছে কি হচ্ছে আসলে চায়নার সাথে কি হচ্ছে। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাচ্ছি, বাংলাদেশ কোনো একটা বলয়ভুক্ত হওয়ার মতো অবস্থায় নাই, ছিলও না, এবং আগামী নিকট ভবিষ্যতেও নাই। সুতরাং এখানে যে প্রাইম মিনিস্টার যে বা বিএনপি যে বলছে যে সবার আগে বাংলাদেশ, এটা বিএনপির বলা লাগে না, এটা ফরেন পলিসি যারা লেখাপড়া করে স্যার জানেন, এটার 1 নম্বর প্রথম লাইনটাই হলো ন্যাশনাল ইন্টারেস্ট। সুতরাং ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে আমরা এমন কোনো, এটা এই 50 বছর 55 বছর বাংলাদেশের স্বাধীনতা উত্তর এই গবেষণায় কেউ বাইর করতে পারে না যে কোনো বলয়ে গেলে আমাদের দেশ লাভবান হবে। সুতরাং আমাদের দেশে এটা আওয়ামী লীগ সরকার থাকুক, বিএনপি সরকার থাকুক, জাতীয় পার্টির সরকার থাকুক, সামরিক সরকার থাকুক, যেই থাকুক, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পলিসি থেকে শিফট করার কোনো রকম সুযোগ নাই। সুতরাং ইটস এ ট্র্যাডিশনাল, এটাকে আপনি যত রকম অতিরঞ্জিত করেন, হাইপ তুলেন, এই করেন সেই করেন, এটা আমি মনে করি যে এটা বাস্তবতার প্রতিফলন নয়। ডক্টর শামীম রেজা, অন্য একটি বিষয়, বর্তমানে পৃথিবীতে বৈশ্বিক যে সংকটগুলো রয়েছে, ভূ রাজনীতিতে আমরা দেখছি যে যুদ্ধ চলছে, কিন্তু বৈশ্বিক ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্র চীনের প্রতিযোগিতাটাও তীব্র। যদিও ডোনাল্ড জন ট্রাম্প সাম্প্রতিক সময়ে চীন সফর করেছেন, তিনি বন্ধু ভাবাপন্ন এক ধরনের আচরণও করেছেন, কিন্তু যে বাস্তবতাই থাক, চীন এবং আমেরিকার মধ্যে তো এক ধরনের বৈরতা বা তীব্র প্রতিযোগিতা আমরা লক্ষ্য করি। যদি বাংলাদেশ কোনো কারণে এই বাস্তবতায় চীনের সঙ্গে ঘনিষ্ঠতা
একটু বাড়ে, তাহলে কি কোনো সুযোগেরও সম্ভাবনা আছে, কিংবা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কিনা বড় শক্তিগুলো থেকে? এটা নির্ভর করে যে বাংলাদেশ কিভাবে তাকে উপস্থাপন করবে এবং কিভাবে এটাকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবে। পররাষ্ট্রনীতির কাজও একটা ব্যবস্থাপনা। এবং আপনি যেটা বললেন যে বৈরিতা তো স্পষ্ট, কারণ একক শক্তি হিসাবে যুক্তরাষ্ট্র যে আবির্ভূত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পরে, এবং সর্বশেষ যদি ইরানের যুদ্ধের প্রসঙ্গটা তোলেন, তাহলে তার যে সামরিক শক্তি থাকলেই আপনি এককভাবে সব কিছুতে জয়লাভ করবেন, আবার আপনার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি থাকলেই যে আপনার সামরিক সাফল্য আসবে, যেটা আমরা এতদিন যে বৈশিষ্ট্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে বিশ্লেষণ করতাম, যে একই সঙ্গে তার অর্থনৈতিক, সামরিক এবং ইরান যুদ্ধ পরে মেধাগত যে শক্তি, সেটা বোঝা যাচ্ছে যে আমাদেরকে ভিন্ন মাত্রায় দেখতে হবে। কারণ অনেকের কাছেই একই রকম প্রযুক্তি, একই রকম শক্তি বা আরও ভিন্ন পন্থা এখন হাতে এসে গেছে। এই বৈরিতার মাঝে শুধু আমরা না, পৃথিবীর আরও অনেক দেশ পড়ে যায় যে আপনি আসলে কোন দিকে যাবেন এবং কোন দিকে যাবেন না। আমরা একেবারে যদি খুব মানে জটিল কটিল আলোচনায় না যাই, দেখুন এই আলোচনাগুলো হয় কি, আমরা যখন নিরাপত্তা কিংবা পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করি, আমাদের স্বাভাবিক একটা অভ্যাসই থাকে খুব কঠিন শব্দ, অত্যন্ত জটিল তত্ত্বের মধ্যে এটাকে ফেলি। দিনের শেষে এটা খুব সরল। আপনাকে যে কোনো একটা ঝুঁকি নিতেই হবে, এবং সেই ঝুঁকিটা আপনি কিভাবে সামনের দিকে মোকাবেলা করবেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা এই যে একটু আগে যতগুলো দেশের কথা বললাম, মালয়েশিয়া ঝুঁকি নেয়নি, তাকে প্রবলভাবে ঝুঁকি নিতে হয়েছে যুক্তরাজ্যের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে, আরও অনেক দেশের সাথে। এখন তার হয়তো সম্পদ ছিল, সে ব্যবস্থাপনা ছিল, সে বেরিয়ে আসছে। আমাদের সীমাবদ্ধতা আছে, অনেক বড় জনগোষ্ঠীর দেশ, সেটাও একটা বড় সীমাবদ্ধতা, আমরা চাইলেই পারি না। আপনার প্রশ্নের উত্তরটা এরকম, আমাদেরকে সেই দক্ষতা অর্জন করতে হবে যে আমি দুটোকে সামলাবো কিভাবে। এবং আপনি যদি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ কাউকে ডাকেন বা এই বিষয়ে একদম আপনি যদি বলেন যে অর্থোডক্স একাডেমিককেও ডাকেন, দেখবেন যে একটা কথা, আসলে ভারসাম্য বলে কোনো কিছু নেই পররাষ্ট্রনীতিতে, মূলত ভারসাম্য বলে কোনো কিছু নেই। আপনাকে একদিকে ঝুঁকতেই হবে। উনি যেটা 19 শতকের যে ডক্ট্রিনের কথা বললেন, যে দিনের শেষে কিছু নেই, আছে কেবল স্বার্থ, যে কোনো রাষ্ট্রের বন্ধুত্ব বলে কোনো কিছু নেই, ইটস অল অ্যাবাউট ন্যাশনাল ইন্টারেস্ট। এখন ন্যাশনাল ইন্টারেস্টটা এক এক দেশ, এক এক জাতি এক একভাবে সামনের দিকে নিয়ে যেতে পারে বা এটা বাস্তবায়ন করতে পারে। এখন একটা চ্যালেঞ্জিং সময়, একই সঙ্গে একটা সম্ভাবনারও সময়। আপনি দীর্ঘদিন পরে একটা ইলেকটোরাল প্রসেসে ফিরেছেন এবং একটা জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি সরকার গঠন করেছেন। সুতরাং আপনি যেটা করছেন ধরে নিতে হবে যে জনগণ আপনাকে সম্মতি দিচ্ছে, কিন্তু তার মানে এই না যে আপনার প্রতিটা কাজের জন্য আবার জনগণের কাছে আপনাকে রিপোর্ট করতে হবে না। তবে যদি এই সম্মতির ভিত্তিতে আপনার পররাষ্ট্রনীতি পরিচালিত হয়, যে আমার জনগণ কি প্রত্যাশা করে এবং আমার জনগণের জন্য সর্বোত্তম কি হবে, সেখানে আসলে ভারসাম্য যদি আপনি রাখতে যান, যে আমি যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে একেবারে গাণিতিকভাবে ভারসাম্য রাখবো, এটা আসলে সম্ভব না এবং এটা বাস্তবসম্মতও না। মানে আপনাকে প্র্যাগম্যাটিক ইসে যেতে হবে। আদর্শিক পররাষ্ট্রনীতি হয়তো ছিল কোনো এক সময়, চেষ্টা করেছে, কিন্তু এখন আর নাই, হয়তো আগামী দশকগুলোতেও থাকবে না। তো এরকম একটা ক্ষেত্রে আমার যেটা মনে হয়, সম্ভবত এই চুক্তির বিষয়টা যদি আমরা একটু সামনে নিয়ে আসি যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেটা উনিও কিছুটা বলেছেন, হ্যাঁ এই চুক্তির কিছু জায়গা আছে যে সামরিক বিষয় সহ আরও কিছু বিষয় আমি যদি চীনের মতো কোনো জায়গা থেকে কেনার পরিকল্পনা করি, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আলোচনার একটা দায় বর্তায় বা একটা বিষয় এরকম আছে, আমরা যেভাবেই সরল বাংলায় বলি না কেন। সেটাও আমি মনে করি যে এটা নেগোসিয়েশনের ব্যাপার, আলোচনা কেন করা যাবে না। এবং যদি সেইভাবে আমি তাকে বোঝাতে সক্ষম হই, এবং একটু আগে তো আমরা একদম আবারও ওই একই শব্দটা আমি বারবার বলছি, একদম সরল কথায় যদি বলি, পশ্চিমের আর টাকা দেওয়ার মতো অবস্থা নেই, পশ্চিম আর টাকা দেবে না। আপনি খুব সহজভাবে বলেন, ধরেন এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, এটা স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র টাকা দিত, আরও অনেক দেশ টাকা দিত, আমাদের প্রচুর এনজিওকেও টাকা দিয়েছে যুক্তরাষ্ট্র অবকাঠামো তৈরির জন্য। এখন সে অবকাঠামো তার টাকা দেয় না, ওই ধরনের অবস্থা নাই, সে ভিন্ন রাজনীতিতে গেছে বা ভিন্ন বিষয়ে রয়েছে। আপনি চাইলে তো তার একেবারে স্টেট অফ দ্য আর্ট যুদ্ধ বিমান কিনে ফেলতে পারবেন না, বা তার সব কিছু কিনে ফেলতে পারবেন না। তো সুতরাং আমাকে তো বিকল্প জায়গা খুঁজতে হবে। তবে এখানে যে শর্তগুলো আছে সেটা আমি জানি না কতটুকু সরকারের পক্ষে প্রকাশ্য আলোচনা আনা সম্ভব, কিন্তু এটাই তার মুন্সিয়ানার ব্যাপার, যেটা উনি কিছুটা বললেন যে আমি চীনের থেকে যেটুকু প্রয়োজন সেটুকু তো আমাকে নিতে হবে। আমি একটা জিনিস এইভাবে দেখি, বাংলাদেশে আসলে এখন 4টা শক্তির সঙ্গেই কাজ করছে সরাসরি। আপনি নিউক্লিয়ার এনার্জিতে গেছেন রূপপুরের, আপনি এখন রাশিয়াকে বাদ দেবেন কিভাবে? কয়েক বিলিয়নের প্রকল্প নিয়ে আপনি বসে গেছেন, এবং এই যে বিপুল, সেখানে তো রাশিয়ার আগ্রহ থাকবেই। তার শহর তৈরি হবে, তার লোক আসবে, তার বাণিজ্য হবে এখানে, আমাদের এখান থেকে লোক যাবে, প্রযুক্তির লোকেরা আসা যাওয়া করবেন। এটা একটা বিরাট, এটা বহু দশকের
একটা প্রকল্প, তার মানে আপনি ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে তো আছেই। আপনি বললেন এই যে কয়েকদিন আগে যে 4টা আরও নতুন সেতু হবে, আমি এটা সম্প্রসারণ করব, এটা করব, চীনকে আপনার লাগছে, কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি চুক্তি করে আছেন। আপনি যদি এমনি ডায়াসপোরার হিসাবেও ধরেন, আপনার মোর দ্যান 500,000 লোক যুক্তরাষ্ট্রে এখন স্থায়ী বসবাস করে। আপনার যুক্তরাজ্যে তো আছেই সব মিলে, আপনার ইটালিতে লোক বাস করে। আপনি এককভাবে আর আসলে ওরকম শুধুমাত্র যে যুক্তরাষ্ট্র বা সাবেক সোভিয়েত ইউনিয়ন সেই দিন নাই। আপনি ইতিমধ্যে রাশিয়ার সাথে আছেন, ইতিমধ্যে আপনি চীনের সঙ্গে আছেন, ইতিমধ্যে আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আছেনই। এবং মনে রাখতে হবে যে পাশের দেশ ভারত, সেখানে নতুন সবচেয়ে বড় সরকার, সীমান্ত ঘেরা নিয়ে হ্যাঁ, এখানে তার নতুন সীমান্ত ঘেরা, তার সঙ্গে আপনার বাণিজ্য করতে হবে, তার সঙ্গে আপনার খুচরা বাণিজ্য করতে হবে, তার সঙ্গে এই তালিকা দিয়ে শেষ করা যাবে না, তারও আবার আমাকে প্রয়োজন আছে। এই যে 4টা অন্তত বা 5টা স্পষ্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে আপনি আসলে ভারসাম্যর তো কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে আপনি কার সঙ্গে কিভাবে কাজ করবেন। আর কেউ হয়তো শুনলে বলতে পারে যে এটাই তো ভারসাম্য। তা ঠিক আছে, এটা যদি ভারসাম্য হয় তাহলে এটা ভারসাম্য। আসলে প্রকৃতপক্ষে এটা ভারসাম্য না। আপনি আপনার ন্যাশনাল ইন্টারেস্টে আপনি তাদের প্রত্যেকের সঙ্গে আপনি এনগেজড হচ্ছেন। নিশ্চয়ই। আমি জানেন এর পরে কি আরেকটা পর্বের যদি সুযোগ থাকে, তাহলে তো তখন বলা যাবে এই যে বাংলাদেশ ফার্স্ট কথাটা আমরা বলছি, যদি এই সমস্ত আলোচনার অনুষঙ্গে এটা সুযোগ নেই, এটা আরও সরকারকে বিস্তৃত করতে হবে আলোচনাটা। এই আলোচনাটা আমি মনে করি এখনো খুব সংক্ষিপ্ত। এটা দিয়ে বড় কিছু বোঝানো এবং জনগণকে সম্পৃক্ত করাটাকে কঠিন কাজ। কিন্তু আমাদের সবচেয়ে কম মনোযোগ হচ্ছে জনকূটনীতির উপর। এবং যারা পররাষ্ট্রনীতি বা কৌশলগত বিষয় নিয়ে কাজ করেন, তাদের অনেকেরই সম্মত মনোভঙ্গি এরকম যে জনকূটনীতি আছে, একটা করব, একটা উইং আছে, মাঝে মধ্যে গবেষণা করি, চলে। এইটা দিয়ে আপনি এখনকার সময় ওই ট্রেডিশনাল বা যেগুলো আমাদের প্রচলিত কূটনীতি আছে সেটা দিয়ে চলবে না। আপনার কূটনীতির বড় অংশ এখন প্রযুক্তি, কূটনীতির বড় অংশ এখন বিজ্ঞান, কূটনীতির বড় অংশ হচ্ছে আপনার এখন জনকূটনীতি। আপনি পাশের দেশ বিপুল পরিমাণে জনকূটনীতি করে, আপনি ভারত যে পরিমাণে জনকূটনীতি করে তার একাংশ আমরা পারি না। চীনের জনকূটনীতি যে 3জন বসে আছে, সম্ভবত 3জনই কোনো না কোনোভাবে আপনি যদি বলেন যে যুক্ত। গত বছর, আগের বছর আমাদের এই দীর্ঘ কয়েক দশকের আমাদের কখনো ধারণাই ছিল না যে একটা পুরো কমিউনিকেশনস ইউনিভার্সিটি আছে চীনে, এবং সেটা সেই মাও সেতুংয়ের যুগ থেকে। আমরা বিলেতে গেছি,